TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশনের একটা দিক ভিজিট ভিসা নিয়ে কথা বলতে চাই। যে বর্তমানে যারা ভিজিট ভিসা নিয়ে আমেরিকাতে আসা যাওয়া করছেন, এয়ারপোর্টে এসে ইমিগ্রেশন অফিসারদের নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। অনেকেই এয়ারপোর্ট থেকে ফেরত দিয়ে দিচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে ভিসা ক্যান্সেলও হচ্ছে। তো এই রকম অবস্থায় কি করণীয় আছে, এটি আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। তার বাইরেও যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই, যে আমেরিকান যারা আমরা নাগরিক আছি, তারা যদি আবার বাংলাদেশের নাগরিকত্ব রাখতে চাই, দ্বৈত নাগরিকত্ব বা ডুয়েল সিটিজেনশিপ, সেটার আবেদন নিয়ে কথা বলবো। এবং ভ্রমণ ভিসার বা ভিজিট ভিসার ক্ষেত্রে রিটার্ন টিকিট কতটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি নিয়েও আমরা এই আলোচনায় আজকে করতে চাই। সুপ্রিয় দর্শকের বাইরেও এই বিষয় সংক্রান্ত বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন। কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয়, তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় প্যারালিগাল বেলায়েত হোসেন বেলাল, সার্টিফাইড প্যারালিগাল, বাংলা ইমিগ্রেশন সার্ভিসেস। জনাব বেলায়েত হোসেন বেলাল, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, আপনাকে ধন্যবাদ টিভিএন এর সকল দর্শককে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমি জানি আপনি অনেক ব্যস্ত থাকেন, সে সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এবং আজকে একটি বিষয় যেটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইদানিংকালে এই বিষয়টি দেখা যাচ্ছে যে বর্তমানে যারা ভিজিট ভিসা নিয়ে আমেরিকাতে আসা যাওয়া করেন, এয়ারপোর্টে এসে ইমিগ্রেশন অফিসারদের নানান ধরনের প্রশ্নের সম্মুখীন হন। অনেককে আবার এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হয়, কিছু কিছু ক্ষেত্রে ভিসা ক্যান্সেল করা ইত্যাদি বিষয়। এর বাস্তব দিকটা কি, গুরুত্বটা কি, সেটা নিয়ে আপনার সাথে আলোচনা করার আগে একটু ভূমিকাটা তুলে ধরি। সুপ্রিয় দর্শক, আজকের এই বিশ্বায়নের যুগে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ আমেরিকায় আসেন। কেউ আনন্দ ঘন পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে, কেউ চিকিৎসা নিতে, কেউ ছুটি কাটাতে, আবার কেউ আসেন প্রিয়জনকে একবার দেখতে। হাতে বৈধ ভিজিট ভিসা, বুকিং করা রিটার্ন টিকিট, সুটকেস ভর্তি স্বপ্ন আর উত্তেজনা। কিন্তু এয়ারপোর্টের প্রবেশদ্বারেই হঠাৎ থেমে যায় অনেকের যাত্রা। ইমিগ্রেশন অফিসারের একের পর এক প্রশ্ন, অতিরিক্ত জিজ্ঞাসাবাদ, কেউ কেউ সেকেন্ডারি ইন্সপেকশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। এমনকি অনেককেই ফেরত পাঠানো হচ্ছে নিজ দেশে, কিছু ক্ষেত্রে ভিসাও বাতিল হচ্ছে। কিন্তু প্রশ্ন জাগে, কেন এমন হচ্ছে? কোথায় ভুল হচ্ছে? আমরা কি প্রস্তুত নই, নাকি নিয়ম কানুন বদলে গেছে? একজন মানুষ যখন হাজার হাজার মাইল উড়ে আসেন, তার চোখে থাকে স্বপ্ন, বুকের ভেতর আনন্দ আর পরিবারে ফিরে যাওয়ার তাড়াহুড়ো। কিন্তু মাত্র কয়েক মিনিটে তার ভ্রমণ পরিকল্পনা ভেঙে যেতে পারে শুধু ভুল তথ্য, ভুল উত্তর অথবা ভুল প্রস্তুতির কারণে। তাই আজ এই অনুষ্ঠানে আমরা খুঁজে বের করব ইমিগ্রেশনে কোন প্রশ্নগুলো করা হয়, কোন ভুলে ভিসা বাতিল হয়, কিভাবে এসব ঝুঁকি এড়ানো যায়, আর এ ধরনের বিপদের মুহূর্তে আমরা কি করতে পারি। আমাদের সাথে আছেন একজন অভিজ্ঞ সার্টিফাইড প্যারালিগাল, জনাব বেলায়েত হোসেন বেলাল, যিনি দীর্ঘদিন ধরে তার বাস্তব অভিজ্ঞতার আলোকে শত শত মানুষের পাশে থেকেছেন, দেখেছেন মানুষের সুখ দুঃখ, সাফল্য আর ব্যর্থতার বাস্তব চিত্র। আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করব কানাডা, ইউরোপ বা অন্য কোনো দেশ নয়, বরং বিশ্বের সবচেয়ে কঠোর বর্ডার সিকিউরিটির দেশ যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় আমাদের কি জানা দরকার। আমরা যেসব প্রশ্নের উত্তর খুঁজব, ভিজিট ভিসায় আমেরিকা এলে আপনি কিভাবে নিশ্চিত করবেন আপনার যাত্রা নিরাপদ, সঠিক এবং ঝামেলা মুক্ত। তো চলুন শুরু করে আজকের মূল আলোচনা। ভিজিট ভিসার বিপত্তি, এয়ারপোর্টে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, করণীয় কি। জনাব বেলায়েত হোসেন বেলাল, আজকের যে বিষয়টি সেটির বাস্তব চিত্র আমি কিছুটা তুলে ধরেছি। আপনার কাছে একেবারে বিস্তারিত জানতে চাইবো যে যারা ভিজিট ভিসা নিয়ে আমেরিকায় যাওয়া আসা করেন, এয়ারপোর্টে ইমিগ্রেশনদের অফিসারদের নানান প্রশ্নের সম্মুখীন হন, কখনো কখনো তাদেরকে এয়ারপোর্ট থেকেই বিদায় করে দেওয়া হয়, কারো আবার ভিসাও ক্যান্সেল করে দেওয়া হয়,
এই সমস্ত ইত্যকার ঘটনা ঘটে, কেন ঘটে, কি কারণে ঘটে, এই বিষয়গুলো যদি আপনি একটু বিস্তারিত ব্যাখ্যা করেন, তাহলে যারা আসবেন ভবিষ্যতে বা এসেছেন বা আবার আসবেন, তারা যাতে ভবিষ্যতে সতর্ক থাকতে পারে। জনাব বেলায়েত হোসেন বেলাল। ধন্যবাদ রানা ভাই আবার আপনাকে। আপনার কোশ্চেন ছিল ভিজিট ভিসা নিয়ে। হ্যাঁ, ভিজিটে আসব আমি, আপনি, আমরা যদি কোথাও ভিজিটে যাই, হয়তো আমরা পার্মানেন্ট এদেশে আসি, সেজন্য হয়তো আমাদের মাথায় আসে না। যদি রানা ভাই আপনি ইমিগ্রেশন অফিসার হইতেন এবং একটা লোক ভিজিটে এদেশে আসে, এমন হচ্ছে যে ওনার কাছে কোনো অনলি ওয়ান ওয়ে টিকিট আছে, ওনার কাছে রিটার্ন টিকিটটাই নাই, আপনি অ্যাজ ইমিগ্রেশন অফিসার হিসেবে তখন আপনি কি চিন্তা করছেন তাকে নিয়ে? বিকজ অফ আমরা জানি আমেরিকা হচ্ছে স্বর্গরাজ্য, বাট সেই স্বর্গরাজ্য এখন আর নাই ট্রাম্প প্রশাসন আসার পরে। মানে ডে বাই ডে এত ছোট হয়ে আসতেছে ইমিগ্রেশনের ব্যাপারগুলি, এখন ভিজিট ভিসার উপরে প্রচুর খরচ আসতেছে। সো লেটস সি, কেউ আসেন, আমি একটা প্রথম এক্সাম্পল দিলাম, কারো টিকিটটা অনলি ওয়ান ওয়ে। তো অফিসার যদি প্রথমে আপনি জিজ্ঞাসা করেন, ভাই আপনি তো আসেন ভিজিট ভিসায়, তো আপনার টিকিট ওয়ান ওয়ে কেন, কি অ্যান্সার দেবেন? মানে রিটার্ন টিকিটের গুরুত্ব এখানে, রিটার্ন টিকিটের গুরুত্ব এই জায়গায়। ওকে, অনেকেই করেন 5 মান্থের একটা টিকিট করে চলে আসেন। ওকে, ভিজিট করতে আসা আপনি 5 মান্থ, আমাদের কারো কি সময় আছে 5 মাস কোথাও থাকার, ভিজিট নিয়ে 6 মাস থাকার, 3 মাস থাকার, 4 মাস থাকার? দিস ইজ অ্যানাদার সমস্যা। সো সেজন্য উচিত হবে আমাদের, যদি কেউ আসেন বা আমরা ফার্স্ট টাইম খুব একটা বেশি বদার করে না, বাট সেকেন্ড অ্যান্ড থার্ড টাইমগুলো আমি বলবো আপনাকে। ওকে, ফার্স্ট টাইম আপনি আসেন, যদি আপনার টিকিটটা অ্যাটলিস্ট 30 ডেজের মধ্যে যদি আপনার থাকে বেস্ট, যদি 15 দিন হয় আরও ভালো। যদি আপনার দরকার পড়ে আপনি চেঞ্জ করেন টিকিট পরে, যদি আপনাকে 6 মান্থ, ওকে, অফিসার যদি আপনাকে 15 দিনের ভিসা দেয় এবং আপনার টিকিট 3 মাসের আছে, কি অ্যান্সার করবেন আপনি? যে তোমার টিকিটটা 3 মান্থ, আমি তো তোমাকে ভিসা দিচ্ছি 15 days or 30 days, পারমিশন দিচ্ছে 15 দিন, 15 দিন ওর 1 মাসের, তোমার ভিসা তো না 90 days এর, তোমার ভিসা হচ্ছে আমি দিলাম এন্ট্রি পারমিট 1 মান্থ, তোমার টিকিটটা 90 days। সো উচিত হবে এখন থেকে সবাইকে একটু সতর্ক হওয়ার, বিকজ অফ ইমিগ্রেশন সব দিকে কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে। মানে একটা পার্ট বাই পার্ট তারা সব জায়গায় সিকিউর করে নিয়ে আসতেছে ইমিগ্রেন্টদের উপরে। মানে ভিজিটে আসার পরে যে আমরা থাকি, সেটা ওদের মোটামুটি ভালোই ওদের মধ্যে আয়ত্ত চলে আসছে যে আমরা কি করি, আমাদের নেচারটা কি। আমাদের মেন যারা ইমিগ্রেন্ট হয়ে আমরা এই দেশে আসি, সেটা বিশ্বের যে কোনো দেশই হোক, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, পৃথিবীর 193টা কান্ট্রি, ওরা আরও আপনি বলেন যে কোনো দেশ থেকে লোকজন দেশে আসে, সবাই আসে। ওকে, হয়তো আরও যেটা হয়, লাইক রিসেন্টলি আমাদের যে ক্লায়েন্টের হচ্ছে, ওনার ছিল, উনি এর আগে আসছেন এই জায়গায়, উনি অ্যাবাউট 5 মাসের মতো ছিলেন, দেন উনি বাংলাদেশে গেলেন, যাওয়ার উনি আবার 2 মাসের মাথায় চলে আসছেন। অফিসার ওনাকে জিজ্ঞাসা করছে, তুমি যে আসছিলা লাস্ট টাইম কতদিন ছিলা? তুমি বললো 5 মান্থ। 5 মান্থ তুমি কি করছো? সো ওনার মানে বলাটা, এক্সপ্রেশন যে জিনিসটা ছিল, হয়তো প্রপার অ্যাপ্রোচ হয় নাই। উনি বলছে আমার বন্ধুর সাথে কাজ ছিল, আই ওয়াজ ওয়ার্কিং উইথ মাই ফ্রেন্ড। ঠিক আছে, সো আই ওয়াজ ওয়ার্কিং উইথ মাই ফ্রেন্ড, ইমিগ্রেশন অফিসারের মাথায় চলে আসে ওয়ার্কিং, ভিজিট ভিসে আসে। বাট ওনার কোশ্চেনটা ছিল যেটা আমাদের বাংলা ভাষায় আমরা সাধারণত বলি যে ওনার সাথে আমার কাজ ছিল, যেটা যদি বলি যে রানা ভাই আপনার কাজ আছে, প্রয়োজন ছিল, প্রয়োজনে আমাকে থাকতে হয়েছে। দেন ইমিগ্রেশন অফিসারের সেকেন্ড কোশ্চেন ছিল ওনাকে, 5 মান্থ তুমি যে জায়গায় ছিল তোমাকে কে খরচ দিছে, কোথায় ছিলে তুমি 5 মান্থ, কি এক্সপেন্স যে তোমার ছিল, তোমার কোনো কিছু আছে প্রুফ, তুমি দিতে পারবা কিছু? কোনো অ্যান্সার দিতে পারে নাই। ইনস্ট্যান্ট ওনার ভিসা ক্যান্সেল, এন্ড ওনাকে পরে রাতের ফ্লাইটে পাঠিয়ে দিয়েছে আমিরাতে। এ হচ্ছে গত সপ্তাহে। তাহলে এক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আপনার কাছে এই প্রশ্নটা আমি করতে চাই, অনেকেই দেখা যাচ্ছে যে ঠিক আছে 15 দিন বা 1 মাস বা 2 মাস থাকার পরে পাশের কোনো দেশে যাচ্ছে, পাশের দেশে যে 5 দিন 7 দিন বা 10 দিন থেকে আবার ব্যাক করছে। এই বিষয়টিকে ইমিগ্রেশন অফিসাররা কোন দৃষ্টিভঙ্গিতে দেখে? 5 দিন, 10 দিন, 15 দিন, 25 দিন এটা কাউন্টেবল না। 30 ডেজ পাস করতে হবে আপনাকে, দেন আবার এন্ট্রি করলে আপনার টাইম কাউন্ট হবে। বাট অতি সম্প্রতি সেটা তো সমস্যা শুরু। আমাদেরই ক্লায়েন্ট, উনি কানাডা গেলেন, উনি আবার তো 1 মাস 2 দিন কি 3 দিন পরে আসতেছিল বাই বর্ডারে। তো ওনাকে বললো মাত্র তুমি ইউএসএ কিছুদিন ছিলা, 3 মাসের উপরে, জাস্ট 1 মাসের 2 দিন তুমি ছিলা অনলি কানাডা, আবার ইউএসএ তোমার কি কাজ আছে? সেম থিং, ওনাকে আবার ফেরত পাঠাচ্ছে। সো নাও
আমরা যারা আমাদের ভাই বোন আত্মীয় স্বজন বাবা মা শ্বশুর শাশুড়ি নানা নানি দাদা দাদি আসবে যারা, আমাদের এখন থেকে একটু ওয়াইজ হইতে হবে। টিকিটটা রিটার্ন মাস্ট যেন থাকে। আমি বলতেছি কিন্তু শুধুমাত্র B1 B2 যারা ভিজিট ভিসা আসবেন তাদের জন্য। সো প্লিজ একটার সাথে আরেকটা কেউ যেন আমরা মিক্স না করি। আমরা আজকের টপিকটা হচ্ছে শুধুমাত্র ভিজিট ভিসা নিয়ে, যারা আসবেন, আগে যারা আসছেন এবং আবারও আসবেন, কতদিন থাকবেন, রিটার্ন টিকিট আপনার কত দিনের, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করতেছি। সো যদি কারো প্রথম ভিজিট হয়ে থাকে 3 মান্থ or 4 মান্থ, এটা কিন্তু একটু লম্বা সময়। আপনি আমি আমরা বিশ্বের যে কোনো দেশেই যদি যাই, আমরা কি কোথাও 4 to 5 মান্থ থাকি? কেউ থাকে? এটা একটু আসলে সন্দেহজনক বিষয় হয়। সন্দেহজনক। অফিসার জানতে চায় তুমি লাস্ট এসে 4 মাস ছিলা, এবার যদি তুমি এন্ট্রি করো তাহলে কি তুমি এই দেশে পার্মানেন্ট থেকে যাবা, পর তুমি ফেরত যাবা? আপনি বলছেন ফেরত যাবেন, অফিসার তো মানতে রাজি না। বিকজ অফ লাস্ট নেশার যা ছিল, আয়ের সাথে ব্যয়ও ছিল না। আমি যদি পর আপনি বাংলাদেশ থেকে আসেন ভিজিটে এই জায়গায়, আপনি 4-5 মাস যদি থাকেন, একটা খরচ থাকে, অনেক খরচ থাকে দেশে থাকার। আমরা যারা ইনকাম করি ঠিক আছে, আপনি বাংলাদেশ থেকে আসার পরে যখন এই জায়গায় থাকবে খরচ করবেন, হিউজ মানি আপনার দরকার। অফিসার মাথায় তখন চিন্তা করে যে তার ইনকাম কি ছিল এতদিনের, প্রপার ইনকাম কতটুকু ছিল, কেন লাস্টে আপনি 5 মান্থ ছিলেন, সেটাও এখন জিজ্ঞাসা করে। আপনি 5 মান্থ কোথায় কোথায় ছিলেন, কেউ অ্যান্সার করতে পারে না। জানতে চায় আপনি যে ভিজিটে আসছিলেন কি কি ভিজিট করছেন, আপনি এই কান্ট্রির কোন কোন স্টেট আপনি গেছেন, আদৌ কি কোনো প্রুফ আছে আপনার কাছে আপনি যে আসছিলেন, আপনার মোবাইলে দেখতে চাই তুলেছেন কিনা। আপনি যদি আপনি বলেন যে হ্যাঁ আমি ক্যালিফোর্নিয়া গেছি, আমি ফ্লোরিডা গেছি, হেয়ার এন্ড দেয়ার, আদৌ কি প্রুফ আছে আপনি গেছেন, আপনার কাছে কোনো টিকিট আছে যেটাতে আপনি ট্রাভেল করছেন, কোনো জায়গার যে জায়গায় আপনি গেলেন কোনো প্রোগ্রামের কোনো কিছু আছে কি আপনার কাছে? সো ইমিগ্রেশন অফিসার এখন অনেকটাই জানে আমাদের। সাধারণত আমরা যে সমস্ত জিনিস নিয়ে একটু হেয়ার অ্যান্ড দেয়ার করার চেষ্টা করি, তো সেক্ষেত্রে আমাদের হয়তো একটু উচিত ওয়াইজ হবে, বিশেষ করে টিকিটটা যেন আমরা কোনোভাবেই 30 ডেজের উপরে না রাখি। বেস্ট হবে যদি 15 দিনের মধ্যে করা যায়। আপনার দরকার পড়ে যদি আপনার লম্বা টাইম ভিসা দেয়, 6 মান্থ যদি এন্ট্রি দেয়, আপনি ডেট চেঞ্জ করতে পারেন, বাট ওয়ান শট আপনি লম্বা সময় না করেন। 2, যদি আপনাদেরকে প্রশ্ন করে যে আপনি কোথায় থাকবেন, কার কাছে যাচ্ছেন, কেন যাচ্ছেন, কি করবেন, সেটা যেন আপনার শর্ট টাইম নিয়ে একটা কিছু বলেন। প্লাস যদি আপনার গত ভিজিটে আপনার 1 মাসের হয়ে থাকে, সো হয়তো আপনার কোনো পার্টিতে অ্যাটেন্ড করার জন্য আসা ছিল, হয়তো এরকমটাই হয় ভিজিটের জন্য, কোনো হয়তো ওয়েডিং পার্টিতে আসেন বা কোনো গ্রাজুয়েশন পার্টিতে ওর সাম সর্ট অফ সেরেমনিতে আসা, কোনো প্রোগ্রামে আসা, আপনি ওই প্রোগ্রাম করতে গিয়ে আপনি অন্য স্টেটে যেতে পারেন নাই, তো আপনার অপূর্ণতা কিছু ছিল, ওইটা যদি আপনি অফিসারকে কনভিন্স করতে পারেন, ডান। জাস্ট একটু নিজে থেকে এখন থেকে মেন্টালি একটু রেডি হয়ে আসা, যখন আমরা ট্যুরিস্ট ভিসা আমাদের আত্মীয় স্বজন আসবো এই দেশে ঢুকে, আমরা যেন ওনাদেরকে আগে একটু বলে নেই যে লাস্ট টাইমে আপনি এতদিন আসা ছিল, এখন যদি আপনি আসেন এরপরে হয়তো আপনার টিকিটটা দেখতে পারে, আপনি কতদিন থাকবেন সেটা জিজ্ঞাসা করতে পারে, কোথায় থাকবেন সেটা জিজ্ঞাসা করতে পারে, যদি থাকেন তাইলে আপনি কি করবেন এই জায়গায়, এই সমস্ত প্রশ্ন করবে। আমরা যেন আমাদের আত্মীয় স্বজনকে একটু আগে থেকে আমরা প্রিপেয়ার করে দিই, তাইলে অনেকটাই সমস্ত সমস্যা থেকে উত্তরণ করা যাবে। তো যদি কেউ বলে যে আমার আত্মীয়র বাড়িতে ছিলাম বা আমাদের অনেক পরিবার আছে, আত্মীয় স্বজন আছে বা বন্ধু বান্ধবের বাসায় থাকার কথা যদি বলি, তাহলে কি সেক্ষেত্রে ইমিগ্রেশন অফিসার কাছে বিশ্বাসযোগ্যতা পাবে না? হ্যাঁ, যদি আপনি 15 দিন থাকেন, 1 মাস থাকেন, 2 মাস থাকেন, অবশ্যই পাবেন। সেটার ক্ষেত্রে 5 কিন্তু মাস 6 মাস কি আপনি বন্ধুর বাড়িতেই থাকলেন, আপনার আমার কি কোথাও কাজ নাই? এবং আবারও আপনি আসছেন, আমরাও কিন্তু বলতেছি রিপিট যে আসছে তার কথাটা, লাস্ট ভিজিট আপনি 5 মাস কি 5.5 মাস ছিলেন, আবারও আপনি আসছেন, টিকিটটা আবারও আপনার 5.5 মাসের, তো হুইচ ইজ লাইক গত 1 বছরের মধ্যে মোটামুটি আমেরিকাতে মোস্ট অফ দ্য টাইম আপনার ছিল। ভিজিটটা কোথায় দেন? আপনি তো মোটামুটি পার্মানেন্ট রেসিডেন্সের মতো হয়ে গেলেন। তো ওই জিনিসটা একটু সতর্ক হওয়া উচিত। আমাদের লাস্ট ভিজিট কতদিন ছিল, যদি শর্ট করা যায় ভিজিট আপনার, এবং যদি আপনার সেরকম কিছু থাকে, লেটস অনেক আব্বা আম্মা আসে, হয়তো তাদের নাতি বা ছেলের ঘরে বা মেয়ের ঘরে বাচ্চা কাচ্চা হবে, সেই হিসাবেই আসে, তো একটা লেটার থাকলেও ভালো যে আমি এই জায়গায় ছিলাম, আমি এর জন্যই আসছি, মেয়ের বাচ্চা ওর ছেলের বাচ্চা হচ্ছে, তো তাদের সাথে সময় কাটানোর জন্য আসা, ইজ অ্যাকসেপ্টেবল অলসো। সেটা অবশ্যই এরকম যেন কাগজপত্র থাকে, মেন্টালি যেন রেডি থেকে যাবে। অ্যান্সার যদি জিরো হয়, কিছু আপনি বলতে পারেন না, অফিসারকে তো স্যাটিসফাইড করতে হবে, একটা অ্যান্সার আপনার দিতে হবে।
কিছু যদি আমরা না বলতে পারি তাহলে তো সে আপনাকে স্যাটিসফাই, ভিসা আপনাকে গ্রান্ট কতটুকু করবে তার চয়েস। সে চাইলে অবশ্যই আপনার ভিসা ক্যান্সেল করতে পারবে। এটাই হচ্ছে মূল, মানে আমাদের যারা ভিজিট ভিসায় আসে। তাহলে এক্ষেত্রে আপনার কাছে একটি প্রশ্ন করি যে সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন, টিকটক, ফেসবুক, এদের যে কার্যকলাপ যেগুলো আছে, এগুলো কি ইমিগ্রেশনের সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে? এখন অনেকে দেখতে চায় তাই না? আপনি এন্টাই আমেরিকান কিনা, আপনি প্রো কোথায়, আপনি কি চাচ্ছেন, আপনার মুভমেন্ট কি। চাইলে কিন্তু আপনাকে স্টপ করতে পারে এয়ারপোর্টে। এখন চায়, এখন দেখে, বলে কি তোমার ফেসবুক আছে? ইয়েস আছে, ওকে ওপেন করো। দেখতে চায় আপনার পোস্টিং, দেখতে চায় আপনি কি পোস্ট করেন, আপনি কাদের সাথে রিলেটেড। যেটা আগে আমাদের দেশে ছিল, এখন এই দেশে শুরু হচ্ছে এটা। দেখে দেরুচে। তাই আপনি তো বললেন যে কেউ যদি এসে বেশি দিন থাকে বা তারপরে আসে, তাহলে আবার কেউ সেকেন্ড টাইম আসে, আবার থার্ড টাইম আসে। আসে যদি ঘন ঘন কেউ আসে, হ্যাঁ। যে আমি 1 মাস থাকলাম, থাকার পরে আবার কিছুদিন, 2 দিন পরে বা 10 দিন পরে বা 1 মাস পরে আবার যে, মানে এই ঘন ঘন ভিজিট ভিসায় যদি আসা যাওয়া করে, তাহলে কি সন্দেহ তৈরি হয় বা সেক্ষেত্রে কি কনসিকুয়েন্সেস হতে পারে? সেটা যদি বলছে আপনাকে, যদি আপনি স্যাটিসফাইড অ্যান্সার থাকে আপনার, আচ্ছা, আপনি যদি ওই ভদ্রলোকের মতো বললেন যে আমার ফ্রেন্ডের সাথে কাজ আছে, আমার ইমার্জেন্সি কাজ করতে আসি ফ্রেন্ডের কাছে, উনি যেটা এক্সপ্লেন করতে আসে যে আই এম ওয়ার্কিং উইথ মাই ফ্রেন্ড, আই হ্যাভ ওয়ার্ক উইথ মাই ফ্রেন্ড, তো ওনার অ্যান্সার ছিল আই এম ওয়ার্ক উইথ মাই ফ্রেন্ড। তো অ্যান্সারটা হয়তো উনি ওনার এমন ছিল যে ওনার কিছু প্রয়োজনীয় কাজ ছিল, হ্যাঁ সামথিং, বাট লাস্টে ছিলেন 5 মান্থ। আবারও যদি আপনি আসেন, কত প্রয়োজন কাজ ছিল। সো এমনি ফাইনাল কথা যে জিনিসটা হচ্ছে, আমরা যারাই আসবো, আমাদের আত্মীয়স্বজন যারা আসবে, আমরা যেন একটু মেন্টালি প্রিপেয়ার থাকি। আগের মতো অফিসার যারা আমাদেরকে অনায়াসে জাস্ট এন্ট্রি করে দিত, আমরা চলে আসতাম এডমিট, এখন কিন্তু সেটা নাই। এখন কোশ্চেন করে আমরা যেন মেন্টালি প্রিপেয়ার করি আমাদের আত্মীয়স্বজনকে। তাহলে এটাই হচ্ছে আপনার শেষ উপদেশ, যেটা আজকের আমাদের আলোচনার যে বিষয়বস্তু ছিল, যে আমরা যদি ভিজিট ভিসায় এসে বেশি দিন থাকি বা ঘন ঘন থাকি, সেক্ষেত্রে আমাদের ইমিগ্রেশন অফিসারের সন্দেহের যথেষ্ট কারণ থাকে এবং সেই কারণে আমরা সঠিক অ্যানসার করতে পারি, সঠিক অ্যানসার যাতে দিতে পারি, এবং সে কারণে প্রয়োজনীয় ডকুমেন্ট, টিকিটটাও যেন আমাদের ওরকম থাকে 15 দিনের অথবা 1 মাসের। রিটার্ন টিকিট যেন অবশ্যই থাকে। আগে যারা রিটার্ন টিকিট নিতেন না, একবার 6 মান্থের নিয়ে আসতেন, এখন যেন এটা না হয়। এখন যেন 15 দিন থেকে 30 দিনের মধ্যে রিটার্ন টিকিটটা সবার থাকে। অনেক ধন্যবাদ জনাব বেলায়েত হোসেন বেলাল। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কারণ সময়টা খুব বেশি ভালো না তো এখন, সে কারণে যারা ভিজিট ভিসায় আমরা আসবো, রিটার্ন টিকিটটা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে এক্ষেত্রে যেটা বলাই হলো যে কাউকে দেন ফেরত পাঠানো হচ্ছে, সাথে সাথে বা একদিন পরেই ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে, এরকম ঘটনা ঘটছে। বাস্তব উদাহরণ দিয়েই আজকে বলা হলো। সুতরাং আমরা যারা ভিজিট ভিসায় আসবো, বিষয়গুলোকে যেন সতর্ক থাকে। আমরা বাংলাদেশি বংশোদ্ভূতরা যারা এখানে বাংলাদেশি আমেরিকান আছি, তাদের বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব বা ডুয়েল সিটিজেনশিপের বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। তবে অনেকক্ষণ ধরে 2জন দর্শক অপেক্ষা করছেন, তাদের ফোনটা নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো হ্যালো, জি 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 বলুন। জি, প্রশ্ন করুন, আমরা অপেক্ষা করছি আপনার প্রশ্নের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি গ্রিন কার্ড পাইছি অ্যাসাইলামে, হ্যাঁ। জি, তো সেই ক্ষেত্রে আমার একটু বাংলাদেশে যাওয়া দরকার ইমার্জেন্সি, অ্যাটলিস্ট 1 সপ্তাহের জন্য। এটা কি আমার জন্য ভালো হবে এই মুহূর্তে? আপনি গ্রিন কার্ডটা কবে পেয়েছেন? গত বছর, অলমোস্ট 7-8 মাস হয়ে গেছে। 7-8 মাস হয়ে গেছে। জনাব বেলায়েত হোসেন বেলাল, বিষয়টা ডেলিকেটেড, তারপরে আপনি যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। যদি আমি হইতাম অবশ্যই যাব না। এবং মোস্ট রিসেন্টলি 3জন ছিল আমিরাতের যাত্রী, রাতের 11টার ফ্লাইটে। ইমিগ্রেশন অফিসার বলছে তোমার তো অ্যাসাইলাম, তুমি বাংলাদেশ কিভাবে যাচ্ছ? আচ্ছা তো ওদেরকে নিয়ে আসে ওই জায়গা থেকেই। আচ্ছা, তাহলে তোমার কেস ছিল ফ্রড, তুমি মিথ্যা কথা বলছো, তোমার স্টেটমেন্ট মিথ্যা দেওয়া ছিল। তুমি বলছো বাংলাদেশ তোমার জন্য বিপজ্জনক, তোমার গেলে তোমার জান হুমকি স্বরূপ, তুমি বাঁচবা না, অথবা তোমাকে মেরে ফেলবে, এরকমই তোমার স্টেটমেন্টটা দেওয়া ছিল। জাস্ট গ্রিন কার্ড পেলে আর তুমি যাচ্ছ, তাহলে স্টেটমেন্টের সাথে কিন্তু কথা মিলে নাই। সো ভাই, চয়েস আপনার। আপনি বাংলাদেশ ছাড়া হয়তো আশেপাশের দেশ আপনি চয়েস করতে পারেন, ওয়াইজ হবে, বাট চয়েস দেখেন আপনার। হ্যাঁ,
যদি আপনার জায়গায় আমি হইতাম, আমি সরাসরি বাংলাদেশ না, আমি অবশ্যই যেতাম না। আপনি ইন্ডিয়া বা নেপাল, চেষ্টা ভুটান করতে পারেন, ওই সমস্ত দেশে আপনি ভিসা নিয়ে আপনি ট্রাই করে দেখতে পারেন। দেন ওই জায়গা থেকে যে অন্যভাবে যদি আপনি যান সেটা আপনার পার্সোনাল চয়েস, বাট বাংলাদেশ আমি বলবো ডেফিনেটলি না। এবং বাস্তব উদাহরণ ছিল লাস্ট উইক আমাদের তিনজনকে ফেরত পাঠিয়ে দিয়েছে তাদেরকে, গ্রিন কার্ড রিভোক করে দিয়ে। রিবুক না, ওদেরকে নিয়ে গেছে, বলছে যে তোমার তো স্টেটমেন্টের সাথে কারেক্ট না। ফাইনালি হয়তো সমন দিবে, আর ওদের সাথে কি হবে পরে হবে, যা হওয়ার হবে, বলছে না, ইউ আর নট গোয়িং। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যেহেতু আপনি আপনার বাংলাদেশ আপনার জন্য জীবনের নিরাপত্তা ছিল না, এবং নিশ্চয়ই অ্যাসাইলাম মানে হচ্ছে আমার জীবনের নিরাপত্তা নেই সেই দেশে, তা হঠাৎ করে গ্রিন কার্ড পাওয়ার পরেই আপনি দেশে যেতে চাচ্ছেন, এটা বোধহয় ওয়াইজ হবে না। তারপরও সিদ্ধান্ত আপনার। তবে আমাদের যদি পরামর্শ নেন, আমরা বলবো যে কষ্ট যখন করেছেন আর 4-5 বছর কষ্ট করে সিটিজেনশিপটা যদি নেন, তাহলে হয়তো সেক্ষেত্রে আর অতটা সমস্যা হবে না। অথবা আপনি হয়তো পাশের রাষ্ট্র ভারত বা ভুটান, উমরা করতে যায়, ফ্যামিলি মেম্বার উমরা করতে আসে, ওই জায়গায় মিট করে, এরকম করতে পারেন, সাক্ষাৎ করতে পারেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সাথে আপনি মিট করতে পারেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি রনি বলছি। জি আমি রনি বলছি। জি বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমার বাচ্চার জন্য ইউএস পাসপোর্টের আবেদন করেছি 10 সপ্তাহ হচ্ছে। জি। এখনো পাসপোর্ট হাতে পাইনি। ইতিমধ্যে একটা লেটার পেয়েছি, বলা আছে ডিএনএ টেস্ট দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। এখন করণীয় কি আমি একটু জানতে চাচ্ছি, দয়া করে জানাবেন প্লিজ। আপনি একটু লাইনে থাকবেন, যদি কোনো কোশ্চেন থাকে। আপনার কোনো কোশ্চেন আছে ওনার কাছে? যে ডিএনএ টেস্ট আছে দুইটা রিজনের, একটা সম্ভবত ওনার বাচ্চা বাংলাদেশে জন্ম হয়েছে। আপনার বাচ্চা কি বাংলাদেশে জন্ম হয়েছিল? আমার বাচ্চা বাংলাদেশে জন্ম হয়েছে। জি, বাংলাদেশে জন্ম হয়েছিল। সেটাই প্রমাণের জন্য। যদি বাংলাদেশে জন্ম হয়ে থাকে, মেইন সমস্যা হয় আমাদের দেশে বার্থ সার্টিফিকেটের মধ্যে। বার্থ সার্টিফিকেট অনেক সময় ইস্যু হয় 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পরে, হুইচ ইজ নট অ্যাকসেপ্টেড। ওই ডিএনএ টেস্ট লেটারের মধ্যে ওনার কিন্তু আরো আনুষঙ্গিক আরো 2-3টা শব্দ থাকবে। যদি সুন্নাতে খাতনা হয়ে থাকে, যে হুজুর বা যেই লোক করছে ওটার প্রুফ চাচ্ছে, যে হসপিটালে জন্মগ্রহণ করছে ওই হসপিটালে যদি লেটার দেয় সেটাও চলবে। আদারওয়াইজ ওগুলো যদি ফেল করে, দেন ডিএনএ টেস্ট উনি করতে পারে। ডিএনএ টেস্ট কোনো সমস্যার বিষয় না। ডিএনএ টেস্ট কোনো সমস্যা না, যা সময় সাপেক্ষে উনি চাইলে ডিএনএ টেস্ট করতে পারে। আর যদি ওনার কাছে কারেক্ট ডেট অফ বার্থ থাকে, বিশেষ করে হয় বাচ্চা বার্থ হওয়ার পরে তাদের ইমিউনাইজেশন আপ টু ডেট পেপার থাকতে হয়, হয়তো ওনার ওটা মিস ছিল। আচ্ছা। সো এর জন্য বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, যদি কারো দরকার পড়ে ইমার্জেন্সি, ওয়াক ইন গিয়েও করে নিয়ে আসতে পারেন। লেটস সি, অনেক সময় যেটা হয় আমরা আইদার ম্যারেজ সার্টিফিকেট দেই নাই, আচ্ছা, অথবা বাচ্চার বার্থ সার্টিফিকেট দেই নাই, অথবা বার্থ সার্টিফিকেট সাবমিট করা হয়েছে পুরাতনটা ছিল, যেটা লেটেস্ট আপডেটটা না। কোনো ডকুমেন্ট মিসিং থাকলে এটা আসে, এমনিতেই আসে না, হয়তো কোনো ডকুমেন্ট মিসিং ছিল, যেটা প্রুভ করা যাচ্ছে না যে ওনার বাচ্চা। কোনো একটা ডকুমেন্ট মিসিং আছে যে জায়গায় ওনার সাথে প্রুভ হয় না, সেজন্য ওরা চাচ্ছে ডিএনএ টেস্ট করার জন্য। অনেক ধন্যবাদ জনাব রনি। আসলে হয়তো আপনার কোনো একটা কাগজের মিসিং আছে, যেটি হয়তো আপনার ওদের কাছে সন্দেহের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সুতরাং ডিএনএ টেস্ট করে ফেলুন, অসুবিধা নেই। তারপরে ডিএনএ টেস্ট হয়ে গেলে ম্যাচ করলে তো আর কোনো ঝামেলা নেই, আপনি পেয়ে যাবেন। সেক্ষেত্রে ওনার কিন্তু ডিএনএ টেস্টের সাথে ডেফিনেটলি আর অন্যান্য পেপার দেওয়া আছে। উনি বাংলাদেশ হসপিটাল থেকে যে জন্ম হয়েছে ওই দিনের কাগজ যদি উনি দিতে পারে, তাতেও চলবে। যে জায়গায় বাপ মায়ের নাম আছে ওই প্রুফটা থাকতে হবে। যদি ডিএনএ টেস্টের কথা বলেছে তখন তো করতেই হবে না। এসে ওনাকে 3টা অপশন দিয়েছে, নট অনলি ডিএনএ টেস্ট। 3টা অপশন সাধারণত থাকে। আচ্ছা আচ্ছা। এই এর মধ্যে একটা, যে কোনো একটা, যদি ওগুলো আপনার না থাকে দেন ডিএনএ টেস্ট। আচ্ছা আচ্ছা। ওরা কয়েকটা আপনাকে দিয়ে দিবে, এর মধ্যে আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। এটাও দেয় যে হুজুর বা জন্ম হওয়ার সময় যে উপস্থিত ছিল সেও যদি স্টেটমেন্ট দেয় যে আমার নাম দেশ, ওর বাবার নাম এটা, মায়ের নাম এটা, তার জন্মের সময় আমি যে উপস্থিত ছিলাম, যদি কোনো মসজিদের হুজুর বা কেউ যদি থাকে, ওটা অ্যাকসেপ্টেড। অনেক ধন্যবাদ জনাব রনি, আপনার প্রশ্নের জন্য আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। আমাদের আরো দর্শক আছে এবং আমাদের যে আরেকটি বিষয় নিয়ে যে আমরা ডুয়াল সিটিজেনশিপ নিয়ে কথা বলতে চাই, তবে একটি বিরতি নিতে চাই, বিরতির পরে সেগুলো কথা বলতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে। আজকের অনুষ্ঠানের অতিথি বেলায়েত হোসেন বেলাল, সার্টিফাইড প্যারালিগাল, বাংলা ইমিগ্রেশন সার্ভিসেস, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ।
একটু দর্শক আছে, দর্শকদের ফোন নিয়ে আমরা ডুয়েল সিটিজেনশিপে যেতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমি আব্দুল সালাম জি নর্থ ক্যারোলাইনা থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো, আমি সিটিজেনশিপের পরীক্ষা দিতে চাই, জি কিন্তু আমার বয়স 70 বছর, অনেক কিছু মনে রাখতে পারি না, জি। একটু সমস্যা হয়ে যাচ্ছে। এখন আমি একটা কঠিন রোগে ভুগতেছিলাম, এখন ডাক্তার কি লিখে দেবে আমি বাংলায় প্রশ্ন উত্তর দিতে পারি? এটা কি সম্ভব বর্তমান পরিস্থিতির কারণে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব বেলায়েত হোসেন বেলাল। থ্যাংক ইউ সালাম ভাই। ইয়েস, বাংলা না ইভেন বিনা পরীক্ষায় আপনি পারবেন। এক হচ্ছে আপনার বয়স 70 উপর হয়ে গেছে, 2 হচ্ছে আপনি বুঝেন না, 3 আপনি মনে বলছেন রাখতে আপনি মনে রাখতে পারেন না, 4 আপনি বলছেন আপনি মেডিসিনও খাচ্ছেন। অল প্রুফ আপনার মানে কাছে আছে, কঠিন রোগ আছে। কঠিন রোগ আপনার আছে। সো আপনি সাথে ইন্টারপ্রেটার, আপনার ছেলে মেয়ে এনি রিলেটিভ আপনার সাথে যেতে পারে, ওরা আপনার হয়ে কথা বলতে পারবে। আপনি বাংলা বলবেন, ওরা ওটা ইন্টারপ্রেট করে দেবে ইংরেজিতে। আপনার বাংলাই যথেষ্ট, বাংলা বলাটা সেক্ষেত্রে কি যথেষ্ট। ডাক্তারের সার্টিফিকেটটা তো যেটা বললেন, সার্টিফিকেট তো উনি ডাক্তারতে মেডিসিন খায়, ডাক্তার তো অবশ্যই দিবে, বিকজ অফ ডাক্তার ওনার ট্রিটমেন্ট করতেছে, যেই মেডিসিন ওনার দরকার, এবং এই সিটিজেনশিপে যেটা লাগে ওটা ওনার আছে অলরেডি। যেহেতু সে মনে রাখতে পারেন না, মনে রাখতে এটাই। পারে না, বয়স 70, বয়স 70 কনসিডার নো ম্যাটার হোয়াট। ওনার মানে ডাইরেক্ট আপনার ইমিগ্রেশন অফিসারের সাথে কোনো ইন্টারভিউ হবে না। আচ্ছা। জাস্ট আপনি যাকে সাথে নিয়ে যাবেন, আপনি ওনার সাথে কথা বলবেন, উনি ইন্টারপ্রেট করে দেবে ইমিগ্রেশন অফিসারকে। এবং সেক্ষেত্রে নিজের ছেলে মেয়ে স্ত্রী Anybody, যে কেউ আপনি কাউকে রাখতে পারবে, আপনার নিজের ছেলে মেয়েকে নিতে পারেন সাথে, পেতে পারে সেক্ষেত্রে। ডেফিনেটলি পারেন। অনেক ধন্যবাদ জনাব সালাম। আসলে আপনি যে পরিস্থিতি বা বয়স এই বিবেচনায় আপনার সেই সুযোগটা আছে, আপনি চেষ্টা করে দেখতে পারেন। অনেক এবং ধন্যবাদ। পাবেনই। হ্যাঁ, অনেক ধন্যবাদ আমরা এগুলো আপনাকে। করি, অনেক হচ্ছে, সবসময় হচ্ছে, সবসময় যদি হচ্ছে। ডিফিকাল্টিস থাকে এবং বয়স যদি 70 হয়ে যায় হচ্ছে। না, এটা আমি জানি। আমারও এক রিলেটিভের ক্ষেত্রে সেদিন দেখা হচ্ছিল, আমাকে সাবওয়েতে বলে যে আমার মাকে নিয়ে Right, গেছিলাম, right. ও ছেলে হ্যাঁ। এসে গেছে, Right. তার মা তো বহু বয়স 70-এর উপরেই, Right, right, right. ও সেই জবাব সে দিয়েছে আর কি। Right. সেভাবেই বললো বাংলায়। তো সেক্ষেত্রে আপনি দিতে পারেন জনাব সালাম, আপনার কোনো সমস্যা নেই। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু জি ওয়ালাইকুম আসসালাম। আমি জামাইকা থেকে বলছিলাম। জি। আমার নাম রাজীব। জি আমি 8-9 মাস আগে হচ্ছে আমার গ্রিন কার্ড রিনিউর জন্য অ্যাপ্লাই করছিলাম, জি বাট ওইটা না এখনো হাতে পাইনি। জি বাট এদিকে আমার আবার দেশে যাওয়া দরকার 1-2 সপ্তাহের মধ্যে। তো এটা আমি কিভাবে যেতে পারি আমাকে একটু জানাবেন প্লিজ। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য বেলায়েত হোসেন বেলাল। ওকে রাজীব, গ্রিন কার্ড ওনার এক্সপায়ার হয়ে গেছে। গ্রিন কার্ড এটা হয়তো 10 বছর ছিল। সাবমিট করছে অনেকদিন আগে, এখনো পায় নাই। ওকে, ওনার কাছে আই বিলিভ ডেফিনেটলি প্রুফ আছে। আপনার যদি প্রুফ থাকে, আপনি uscis.gov ওই জায়গায় গিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন ফেডারেল প্লাজায়। যদি খুব নিতান্ত আপনি ইমার্জেন্সি হয়, আপনার পাসপোর্ট নিয়ে যাবেন, আপনাকে একটা টিকিট নিয়ে যাবেন যে রেট আপনি ট্রাভেল করতে চান ইমার্জেন্সি। বাট মাস্ট আগে অ্যাপয়েন্টমেন্ট আপনাকে করতে হবে ওদের সাথে। দেন ওরা আপনাকে একটা স্ট্যাম্প করে দেবে, ভ্যালিড সামটাইমস 2 ইয়ার্স, সামটাইমস 3 ইয়ার্স, বাট ডেফিনেটলি 1 ইয়ার। সো আপনি 30 ডেজ 90 ডেজ থাকতে চান, আপনি থাকেন, আবার চলে আসতে পারবেন, সে গ্যারান্টি, এতে আপনার কোনো সমস্যা নেই। গ্রিন কার্ড নাম্বার আপনার সেম থাকবে, ওরা যেটা স্ট্যাম্প করে দেবে ইটস সেম গ্রিন কার্ড নাম্বার, অ্যান্ড ইটস এ ভেরি কমন অ্যান্ড ইটস এ সেফ অলসো। সো আপনার হাতে গ্রিন কার্ড নেই, সেজন্য কোনো সমস্যা নাই। গ্রিন কার্ড জাস্ট এক্সপায়ার, বাট ওরা আপনাকে 1 বছর জন্য স্ট্যাম্প করে দেবে। সো আপনি ট্রাভেল করতে পারেন ওটা থেকে, কোনো সমস্যা হবে না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুমন মিয়া তিনি একটি প্রশ্ন লিখেছেন যে আমি 2019 সালে আমেরিকায় আসি, 2003 সালে আমার অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয়, এরপরে আমি আমার ফ্যামিলি নিয়ে আসি আমেরিকাতে। এখনও আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করি নাই। আমার ফ্যামিলি 2024 সালের ডিসেম্বরের 20 তারিখে আমেরিকাতে আসে, আর আমার গ্রিন কার্ড এখনো পেন্ডিং আছে। আমি এখন কি করতে পারি? আরো একবার বলেন ওনার ফ্যামিলি। উনি বলতেছে যে আমি 2019 সালে আমেরিকাতে আসি, 2019 সালে কি করে আমেরিকাতে 2003 সালে, আসি, 2003 সালে 23 আমার 19-এর পর 23 হইতে পারে। হ্যাঁ 23 ওকে, হ্যাঁ 2023 হবে বোধহয়। 23 সালে 19-এর পর অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয়। এরপরে আমি আমার ফ্যামিলি নিয়ে আসি আমেরিকাতে, এখনো তাদের গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করি নাই। আমার ফ্যামিলি 24 সালের ডিসেম্বরের 20 তারিখে আমেরিকাতে আসে, আর আমার গ্রিন কার্ড এখনো পেন্ডিং আছে। আমি এখন কি করতে পারি? উনি ওনার ফ্যামিলির জন্য গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে। আচ্ছা। ওনারটা
পেন্ডিং আছে, বাট ওনারটা আসবে। ফ্যামিলি কিন্তু অলরেডি অ্যাপ্রুভ হয়ে আসছে, সো ওনার তুলনায় ওনার ফ্যামিলি কিন্তু একটু ফাস্টার আসবে। সো ওনার উচিত হবে ওনার ফ্যামিলির জন্য গ্রিন কার্ড অ্যাপ্লাই করে দেওয়া। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন সুমন মিয়া, আপনি আসলে তাড়াতাড়ি আপনার ফ্যামিলির জন্য আপনি অ্যাপ্লাই করেন, apply চলে করে আসবে। আর আপনারটা যেহেতু ট্রাম্প প্রশাসন একটু ডিলে সব কিছুতেই, জাস্ট অতি সম্প্রতি আরো একটু অ্যাক্সিডেন্ট, তো সেই হিসাবে হয়তো একটু ডিলে হতেই পারে। নাও ইমিগ্রেশন ডিলেটাই মনে হয় আমাদের কাছে বেশি এক্সপেক্টেড, অপোজিট। সেটাই অনেক বাট আপনার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করেন, বাট ইনশাআল্লাহ ওদেরটা তাড়াতাড়ি হয়ে যাবে। নুরুল ইসলাম, আর একটি প্রশ্ন নিয়ে আমরা মূল আলোচনায় যাব। আমি ভিজিট ভিসায় আসি, F1 অ্যাপ্লাই করা হয়েছে, এখনো অ্যাপ্রুভ হয়নি, 11 মাস চলে, EB3 কাজ চলমান, এখন আমার করণীয় কি? ধন্যবাদ। ওনার F1 এন্ড EB3 আপনার তো হয়তো লঙ্গার প্রসেস হবে, অত কুইকার না। F1টা আপনি যে জায়গায় আপনি আসেন, যদি ওদের সাথে কন্টিনিউ করেন, ওরা যদি আপনি এক্সটেন্ড করে, বাই দিস টাইম আপনি এবার EB3 আপনি স্লোলি আপনার যেটা চলমান যদি আপনি চান করেন, বাট F1 আপনি কন্টিনিউ করেন, F1 আপনার কন্টিনিউ করা উচিত। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ সুমন মিয়া আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, পারভেজ বলছিলাম। জি, ডুয়াল সিটিজেনশিপ করতে কি কি ডকুমেন্ট লাগে আমি একটু জানতে চাচ্ছিলাম। পাশাপাশি আমি এনআইডিটাও করতে চাচ্ছি, এটার জন্য কি কি লাগে যদি জানাতেন উপকৃত হতো। অনেক ধন্যবাদ জনাব পারভেজ আপনার প্রশ্নের জন্য। জনাব থ্যাংক ইউ সো মাচ। ডুয়াল সিটিজেনের জন্য বাংলাদেশি পাসপোর্ট, যদি উনি বাংলাদেশি, ডেফিনেটলি বাংলাদেশি উনি সিটিজেন। বাংলাদেশি পাসপোর্ট 1 থেকে 7 পাতা, 1 পাতা থেকে 7 পাতা। তারপরে আপনার বাংলাদেশি যেটা হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট, ডিজিটাল বার্থ সার্টিফিকেট 17 ডিজিট, ওটা যদি আপনি স্কুল কলেজে ডান করে থাকেন, স্কুল কলেজের সার্টিফিকেট। আপনার লোকাল যে থানার বা এলাকার আপনি ওই জায়গার মেম্বারের যদি লোকাল একটা থাকে পেপার, ওটা আরো ভালো, 2 কপি ছবি। ইউএস এর আপনার সিটিজেনশিপের পাসপোর্টের কপি দিবেন, ন্যাচারালাইজেশন কপি দিবেন, যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন, ম্যারেজ হয়ে থাকেন, ম্যারেজ সার্টিফিকেট দিবেন। দেন আগে যেটা ছিল ডুয়াল সিটিজেন একটা স্বপ্নের ব্যাপারের মতো ছিল, এখন সেরকম নাই, 2 মাসের মধ্যে ইজিতে হয়ে যাচ্ছে। আপনার সবকিছু পেপার সাবমিট করার পরে বাংলাদেশ থেকে ফিজিক্যালও যেতে পারে, আপনাকে কল করে ওরা কোশ্চেন করতে পারে আপনার লোকাল থানা থেকে ভেরিফাই করার জন্য। লেটস সে ওনার নাম পারভেজ, যে পারভেজ এই গ্রামের বাসিন্দা। কিন্তু আপনি তো বলছেন আমি কয়েকদিন আগে একজনকে করেছিলাম ডক্টর সাহেবের, তো ওনার তো একটা বিশাল ফিরিস্তি দিয়েছে। আমি ভাবছি যে এটা নিয়ে বিস্তারিত আলোচনা যেগুলি সাধারণত করবে, জাস্ট দে ওয়ান্ট টু ভেরিফাই উনি রোহিঙ্গা না, উনি অন্য কান্ট্রির না, উনি অন্য দেশ হয়ে উনি নিতেছেন না, উনি এই জায়গায় স্কুলে পড়াশোনা, যদি স্কুলের হয়ে থাকে, উনি কোন স্কুলে পড়াশোনা করছে, ওনার দাদার নাম কি, মানে পুলিশ তার সোর্স থেকে জানতে চাবে দেশ পারভেজ হোসাইন এই গ্রামের বাসিন্দা ছিল, বাংলাদেশের এই ডিস্ট্রিক্টের উনি ছিল। জাস্ট দ্যাটস অল দে ওয়ান্ট টু ভেরিফাই ইট। তো তার তো বাংলাদেশের পাসপোর্টই আমি দিচ্ছি, সেখানে তো আমার সবকিছু হয়েছিল, এবং বাংলাদেশের আপনি নাগরিকত্বের পেপারও দিছেন। হ্যাঁ, এই তো তারপরেও কেন আবার সেই সম্পত্তির অংশীদারিত্ব আছে কিনা, এটা আছে আপনার কিনা, নামে কোনো সম্পত্তি আছে কিনা, আপনার বাবা থেকে কি পাইছেন, এসব বাংলাদেশ কি করবেন আপনি? আপনার পাসপোর্ট লেসে আপনি নিউ ইয়র্কে আছেন, আপনার পাসপোর্ট হারিয়ে গেছে, এখন আপনাকে বলে ভাই পুলিশ থেকে পুলিশ রিপোর্ট নিয়ে আসেন। তো আপনি প্রিসেন্টে যান পুলিশ রিপোর্ট করার জন্য, সে বলে তোমার পাসপোর্ট যে হারাইছে সেটা আমি দেখলাম কোথায়, আমি তোমাকে কোথায় কি লিখে দেবো যে তোমার পাসপোর্ট হারাইছে, আমি তো দেখি নাই, তো এটা কোথায় দিয়েছিল, তুমি টাকা দিয়ে আবার করো। সো দিস ইজ দ্য ওয়ে বাংলাদেশ। পারভেজ সাহেবের প্রশ্ন অনুসারে আপনি শুধু বলেন এই অ্যাটলিস্ট সুখবর যে জিনিসটা হচ্ছে, আগে যেটা 7-8 বছর 10 বছর লাগতো, সেটা হয়তো আপনার 2 থেকে 2.5 মাসের মধ্যে হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য বেটার ওয়ান। আইডি কার্ডের ব্যাপারে একটু জিজ্ঞেস করেছেন। যদি আপনার 17 ডিজিট ন্যাশনাল আইডি কার্ড, সরি আপনি ন্যাশনাল আইডি কার্ড যদি বানাইতে চান, আপনার বাংলাদেশের বার্থ সার্টিফিকেট থাকতে হবে শুধুমাত্র। দিস ইজ দ্য বাধ্যতামূলক। যদি পাসপোর্ট থাকে ভালো, না থাকলেও চলবে। এটাই হলো। তাই এখন এটা যেহেতু প্রশ্নটা উঠলো, একজন করেছে, আমিও একটা প্রশ্ন করছি। অনেকেই আমাদের এখানে যে আমাদের কনসুলার অফিসে এখন এগুলো করা যাচ্ছে, ন্যাশনাল আইডি কার্ড করা যাচ্ছে, এবং বলা হচ্ছে যে ভোট দেওয়ার জন্য 31শে ডিসেম্বর পর্যন্ত বোধহয় ডেট দেওয়া আছে। অনেকেই জিজ্ঞেস করছে 31শে ডিসেম্বর হয়তো আমি ভোট দিব না, কিন্তু আমার আইডি কার্ড দরকার পড়বে, এটা কি 31শে ডিসেম্বরের পরে চলমান থাকবে নাকি এটা বন্ধ হয়ে যাবে? একটা আপনার হচ্ছে এনআইডি হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড। আমি বাংলাদেশের আইডি কার্ড নেব, এটা বাংলাদেশ গভর্নমেন্ট
আগে থেকেই ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে, কারণ জনসংখ্যা তো বাড়বে, তাদের আইডি দিতে হবে। সো অনেকেই এটা কনফিউজ, আমাদের অফিসে সেম কোশ্চেন আসে আমাদের কাছে, বলে ভাই আমাকে কি 31শে ডিসেম্বরকে লাস্ট দিয়ে তারপর কি আমি এনআইডি বানাইতে পারবো না? না, চলমান প্রক্রিয়া, সবসময় থাকবে, আপনারা সবসময় করতে পারবেন। কারো কারো ইচ্ছা হচ্ছে যে আমি ভোট দিব, সেজন্য হ্রাস করা, 31শে ডিসেম্বর অনলি যদি আপনি এনআইডি করতে চান আপনার প্রয়োজনে, আপনার 31শে ডিসেম্বর পর্যন্ত, এর আগেই করতে হবে না, ওরকম না। এখন যদি আপনি লেটস সি আমরা যদি কারো অ্যাপ্লাই করি, হয়তো জানুয়ারির লাস্ট ফেব্রুয়ারি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে, পরে 100 পিপল এভরিডে নিচ্ছে, নিউ ইয়র্কে আমরা অনেক লোক থাকি, এবং আমরা যারা অনেক বছর ধরে এই দেশে থাকি আমাদের অনেকের এনআইডি কার্ড নাই, পাশের স্টেটগুলো থেকেও তো এখানেই আসছে, সব জায়গা থেকে আসতেছে। তো ওই এক্সট্রা, বাট এমন না যে আপনি 31শে ডিসেম্বর পরে আর করতে পারবেন না। সো চলমান প্রক্রিয়া সবসময় থাকবে, এনআইডি কার্ড আপনি করতে পারবেন। অনেক ধন্যবাদ জনাব পারভেজ, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। এবং যারা এনআইডি সম্পর্কে বা পরবর্তীতে করা যাবে কিনা ইত্যাদি নিয়ে প্রশ্ন করেন, এই প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করতে চেয়েছিলাম, কথার প্রেক্ষিতে এসে গেছে। তাদের জন্য যে সুখবর যে এটা চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে, আপনি যে কোনো সময় আপনার এনআইডি তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধে নেই। শুধুমাত্র ভোটের ক্ষেত্রে 31শে ডিসেম্বর পর্যন্ত যদি কেউ ভোট দিতে চান সেক্ষেত্রে এটা, তারপরেও কিন্তু এটা চলমান থাকবে। এবং যারা ডুয়েল সিটিজেনশিপের গুরুত্বটাও আপনি বুঝিয়ে দিয়েছেন। আমরা একটু টেলিফোন যেয়ে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। রানা ভাই, আমার নাম কাউসার চৌধুরী, আমি একজন বাংলাদেশি সাংবাদিক। জি, আমি গত সেপ্টেম্বর ইউনাইটেড নেশনের প্রোগ্রাম এবং IMF ওয়ার্ল্ড ব্যাংকের প্রোগ্রাম এসেছি আমেরিকায়, বর্তমানে আমি আমেরিকায় আছি। জি, তো আমি আমার যে প্রশ্ন, এটা হচ্ছে আমার পাসপোর্ট আসার সময় যে ফিল দেয় নাই, তার আমি I-94 চেক করে দেখলাম যে আমার ডিউরেশন স্ট্যাটাসে BS লেখা আছে, ওটা তাহলে আমি কতদিন থাকতে পারবো, এবং আমি যদি ক্যাটাগরি চেঞ্জ করি তো কোন ক্যাটাগরিতে চেঞ্জ করলে আমার ভালো হবে, এটা একটু পরামর্শ চাচ্ছি। অনেক ধন্যবাদ কাউসার চৌধুরী আপনার প্রশ্নের জন্য। জনাব বেলায়েত হোসেন বিলাল, আরেকবার ক্লিয়ার করে, সাউন্ড ক্লিয়ার ছিল না। উনি আসছিলেন UN এর এতে আসছিলেন, তো ওনার পাসপোর্টে যে মেয়াদটা আছে, এন্ট্রি সিল যেটা আছে, এন্ট্রি সিল যেটা আছে, তারপরে উনি যদি চেঞ্জ করতে, I-94 এর কথা বললেন, যদি চেঞ্জ করতে চায় তাহলে কোন ক্যাটাগরিতে করলে ভালো হবে? এটা অন এয়ার না হয়ে যদি আপনি সামনাসামনি অফিসে আসেন তাহলে অনেকটা ভালো হয়। আপনি আসেন, আমি আপনার সাথে আলাপ আলোচনা করবো। নিতান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি আপনাকে হয়তো বিভিন্ন পথ শুধুমাত্র বলতে পারবো, একটু লেন্দি ব্যাপার। সো মানডে টু ফ্রাইডে অফিসে আসে আপনি আসতে পারেন, ইনশাল্লাহ আমি আপনার সাথে আলাপ আলোচনা করবো এবং আমি আপনাকে এক্সপ্লেন করবো যে কোনটা আপনি চান, আপনার কোনটা করা উচিত। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কাউসার চৌধুরী। আসলে আপনার বিষয়টি এভাবে আমরা ওপেন বলতে চাই না, আপনি নিজেও সাংবাদিক, যেহেতু টেলিভিশনের সাংবাদিক, অনেক কিছু একটু বাধ্যবাধকতা থাকে, তো সে কারণেই আপনার প্রশ্নটা এরকম অনিয়ারে আমরা দিতে চাই না। আপনি পার্সোনাল ওনার সাথে দেখা করেন অথবা আপনার পছন্দ মতো যে কোনো অ্যাটর্নির কাছে যান, ওনারা আপনাকে খুব ভালো পরামর্শ দিতে পারবে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ জনাব বেলায়েত হোসেন বিলাল। আমাদের হাতে সময় নেই, সময়ের দইতে বাধা, সময় সীমানা টপকানো কঠিতে অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে। এখনো অনেকেই টেলিফোনে আছেন এবং প্রচুর আমাদের ফেসবুকেও প্রশ্ন আছে, আমরা নিতে পারছি না সময়ের অভাবে, সে কারণে দুঃখ প্রকাশ করছি। নিশ্চয়ই পরবর্তীতে আপনাদের প্রশ্নগুলো নেব। যারা আজকে প্রশ্ন করেছেন, আগামীকাল অ্যাটর্নি আছে আমাদের রাত্রি 10টায় টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠানে, সেখানেও প্রশ্ন করতে পারেন, আমরা উত্তরগুলো দেবো। জনাব বেলায়েত হোসেন বিলাল, আপনার এই চমৎকার আলোচনার জন্য সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ রানা ভাই আপনাকে, ধন্যবাদ টিভিএন এর সকল দর্শককে। আশা করি আজকের আমাদের যে আলাপ আলোচনা ছিল, বিশেষ করে যারা আমরা B1 B2 ট্যুরিস্ট ভিসায় আসবো, তাদেরকে হেল্প করার প্রসঙ্গে একটু আলাপ আলোচনা করা। সো আশা করি আমাদের কমিউনিটি সেদিকে একটু সতর্ক হবেন। যারাই আমাদের আত্মীয় স্বজন আসবে ভিজিট ভিসায়, আমরা যেন আগে তাদেরকে একটু ট্রেন আপ করে নিই, আমরা যেন ওদেরকে একটু এক্সপ্লেন করি, যদি এয়ারপোর্টে জিজ্ঞাসা করে কি করবেন, অ্যান্ড আপনার রিটার্ন টিকিটটা যেন একটু কম সময়ের মধ্যে থাকে, ভ্যালিডেশন যেন কম থাকে আপনার। পরে দরকার লাগবে চেঞ্জ করেন, বাট আপনি লম্বা সময়ের জন্য রিটার্ন টিকিট যেন না করেন। অনেক ধন্যবাদ সকলকে, আবারও ধন্যবাদ জনাব বেলায়েত হোসেন বিলাল। সুপ্রিয় দর্শক, আজকে আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছি, বিশেষ করে ভিজিট ভিসার বিপত্তি নিয়ে। আমরা এয়ারপোর্টে যে সমস্যাগুলো হয় তার সমাধান কিভাবে হয় সেটাও বলে দেওয়া হলো। আশা করি বিষয়টি মাথায় রেখে আপনারা যারা ভবিষ্যতে ভিজিট ভিসায় আমেরিকায় আসবেন তারা বিষয়টি নিশ্চয়ই খেয়াল করবেন। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।